দর্শক স্বাগত চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন ভায়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্পে পাওয়ার্ড বাই ভায়া হোটেল। সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো একজন তরুণ রাজনীতিক, সেই সাথে তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরুর সাথে, যিনি দায়িত্ব পালন করছেন স্যাটার্ন টেক্সটাইলের ডাইরেক্টর এবং আলফা প্যাকেজের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। রাজনীতির সাথে ব্যবসার সংমিশ্রণ, সেই সাথে ঈদ উদযাপন, এই ঈদের দিনের এই উদযাপন খুশির মোমেন্টটাকে ভাগাভাগি করেন কিভাবে? ঈদ সবসময় কেটেছে চট্টগ্রামে, এবং আমার স্মৃতিতে যতদূর যায় ঈদ সবসময় চট্টগ্রামে ছিল আমার পরিবারের সাথে। সো আমরা সকালে যেটা করি, সকালে মানে দুটা ভাগ আছে। একটা সময় পরিবারের সাথে দেই, এবং ঈদের দ্বিতীয় দিনটা আমরা কাটাই আমাদের রাজনৈতিক কর্মীদের সাথে সারাদিন। সো প্রথম দিনটা হলো যে আমরা সকালে আমাদের গ্রামের বাড়ি, আমাদের চট্টগ্রামের যে বাড়ি যেখানে আমরা থাকি সেখান থেকে বেশি দূরে নয়, অ্যাবাউট 10-15 মিনিট লাগে। সকালে ঈদের নামাজটা ওখানেই পড়ি। ঈদের নামাজটা ওখানে পড়ার পরে আমার গ্রামের বাড়িতে সময় কাটাই। আমাদের গ্রামের আত্মীয়রা সবাই আমাদের বাসায় আসেন, আমরা অন্য আত্মীয় বাড়িতে যাই। এটাকে আমরা বলি পাড়া বেড়ানো, ছোটোবেলা থেকে করে আসছি। তো পুরো গ্রামের আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা যাই, এবং তারাও আমাদের বাড়িতে আসে, খাওয়া দাওয়া হয়। এবং আমরা একটা যে এক্সটেন্ডেড ফ্যামিলি, এটাকে আমরা নাজির পরিবার বলি। আমার গ্রামের বাড়িটার নাম হচ্ছে নাজির বাড়ি, কাটুই নাজির বাড়ি। তো আমরা সকলে নাজির পরিবারের সন্তান, নাজির বাড়ির সন্তান। সো সকলে আমাদের বেসিক্যালি এক্সটেন্ডেড ফ্যামিলি গ্রামে যারা আছেন, তো আমরা সকলে ঘরে যাই। এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের এজ গ্রুপও আছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, বিভিন্ন এজ গ্রুপ বন্ধু আছে। আমরা কিন্তু যে যার এজ গ্রুপের সাথে আমরা কিন্তু একটা গ্রুপ করে বাড়ি যাই, ঘুরে বেড়াই, এবং দুপুরে খাওয়াটা সেখানেই সেরে নিই। বিকেলের দিকে বাসায় আসি, এসে ফ্যামিলির সাথে আরও কিছু সময় কাটাই আমরা। তরুণ প্রজন্মের আপনারা যারা দেশের বাইরে লেখাপড়া করে দেশে ফিরেছেন, অনেকের প্রবণতা দেশের বাইরে গিয়ে সেটেল হওয়া। আপনি দেশে ফিরলেন, ব্যবসার সাথে জড়িত হলেন, রাজনীতির সাথেও পরবর্তীতে ভালোভাবে সম্পৃক্ত হলেন। এর প্রেক্ষাপটটা কি? পারিবারিকভাবে পাওয়া রাজনৈতিক ধারা? 2004 সালে আমি বেসিক্যালি আমেরিকা থেকে লেখাপড়ার দেশে আসি। আমি যখন দেশে আমেরিকা পড়তে যাচ্ছি, তখন কিন্তু আমার বাবা আমাকে একটা কথা বলে দিয়েছে আগে থেকে, যে পড়তে যাচ্ছ ভালো কথা, কিন্তু দেশে ফিরে আসতে হবে। কারণ এই দেশ আমাদেরকে সব কিছু দিয়েছে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশটাকে ফিরে দেওয়া, এবং এটা একমাত্র উপায় হলো দেশে এসে দেশের জন্য কিছু করা। সো আমি যখন আমেরিকায় যাই পড়াশোনা 2000 সালে, তখনই আমার মাথা ছিল আমি লেখাপড়া শেষ করে দেশে চলে আসবো। এটা নিয়ে আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমার বাবা এটা আমাকে ক্লিয়ার করেছেন যে তোমার করতে হবে, এবং আমি এর মধ্যে এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না। আমি নিজেই এটা অনুধাবন করেছি যে আমার উচিত এই দেশে কিছু একটা দেওয়া। কারণ এই দেশে আমরা একটা ভালো জীবনযাপন করেছি, ভালো স্কুলে পড়েছি, সব কিছু পেয়েছি দেশ থেকে, শ্রদ্ধা, সম্মান, বৃত্ত, আপনি যাই বলেন, এই দেশটা কিন্তু আমাকে সব কিছু দিয়েছে। সো আমি বলবো আমি একটা বড় বেনিফিশিয়ারি বাংলাদেশের। যে আমার মনে হচ্ছে আমার দেশে এসেই কিছু করতে হবে, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। যখন দেশে আসি তখন আমি চিন্তা করছি কী করতে পারি। তো তখন আমার বাবা বলে তুমি নিজে কিছু করো, ফ্যামিলি ব্যবসা তো আছেই, তোমার নিজে কিছু অ্যাচিভ করতে হবে, নিজের কোনো রকম তোমার অ্যাচিভমেন্ট থাকতে হবে, তো নিজে একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম কী করা যায়। তখন আমি ছোট্ট একটা বাইং হাউস দিয়ে কাজ শুরু করি, জাস্ট দেখার জন্য। এবং তখন গার্মেন্টস খাত আমাদের দেশে এখনও সবচেয়ে বড় খাত। অবশ্য তখন গার্মেন্টস খাত তখন মোটামুটি উপরের দিকে যাচ্ছে, এবং গ্রোথটা তখন ভালো। আমি 2003-04 সালের কথা বলছি। তো আমি চিন্তা করলাম না, দেখি এখানে সুযোগ আছে কিনা, ছোটো একটা বাইং হাউসে শুরু করি। এবং বাইং হাউস করার সূত্রে অনেক বিভিন্ন ফ্যাক্টরিতে যেতাম অর্ডারগুলো প্লেস করার জন্য। তো তখন ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোরগুলো বোঝা, ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ডসগুলো বোঝা, ম্যানেজমেন্ট ডিসিশনগুলো কেমন হবে বোঝা, পুরো এনভায়রনমেন্ট, যে ইকোসিস্টেমটাকে বোঝা একটা সুযোগ হলো, যে না, গার্মেন্টস শিল্পটা এমনি কাজ করে, এটা নিটিগ্রিটি বোঝা, কমার্শিয়াল পার্টটা বোঝা, অ্যাকাউন্টিং পার্টটা বোঝা। সো সেভাবে কিন্তু বোঝা বাইং সাইড থেকে। তারপর চিন্তা করলাম পরে কয়েক বছর পর একটা ফ্যাক্টরি করি, একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করি, যেহেতু ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করছিলাম তখন। 2007 সালে একটা প্রথম ফ্যাক্টরি করলাম, এভাবেই শুরু। তারপর বিভিন্ন চড়াউতরে পেরিয়ে আজকে অলমোস্ট 2004 হলে আজকে 21 বছর ব্যবসায় আছি। খারাপ সময় দেখেছি, ভালো সময় দেখেছি, সারভাইভ করেছি। আই থিঙ্ক দ্যাট ইজ পার্ট অফ বিজনেস। অনেক কিছু শিখেছি অন দ্য ওয়ে, এই পুরো জার্নিটাতে। পারিবারিক ব্যবসায় পুরোপুরি না ঢুকে আমি যখন নিজে কিছু করার চেষ্টা করলাম, তো আমার একটা হ্যাড আ ভেরি স্টিপ লার্নিং কার্ভ আর কি। সো যা শিখেছি, হয়তো অনেকে বলে ঠেকে শেখা। তারপর অনেক ক্ষেত্রে আপনি সাকসেসফুল হলেও আপনি মনে করবেন যে না, এটাই মনে সব কিছু, বাট আসলে কিন্তু না। সাকসেসের পরে কিন্তু ব্যবসায় একটা সাইকেল থাকে, যে আপনার ডিপ হবেই, খারাপ সময় যাবেই, সেগুলোকে অ্যাকসেপ্ট করা, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা, এগুলো শেখা হয়েছে ব্যবসায়। যদি স্পেসিফিকভাবে জানতে চাই যে শুরুতেই ব্যবসা শুরু করলেন, রাজনীতিতে পরে কেন?
আমার বাবা তো রাজনীতিবিদ, উনি রাজনীতিতে সম্পৃক্ত অনেক বছর। আমি প্রথমে মনে করেছি যে জীবনের প্রথম ধাপে একটা কিছু অ্যাচিভমেন্ট থাকা দরকার, এবং যেটা বললাম আমরা একটা ব্যবসায়িক পরিবার অ্যাজ ওয়েল, সো ব্যবসা প্রথম দিকে ব্যবসায় যাওয়াটাই আমার স্বাভাবিক মনে হয়েছে। এবং আমি মনে করেছি যে ব্যবসা থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, রাষ্ট্র কেমনি কাজ করে, আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করেন, অনেক কিছু শেখার জায়গা আছে, এবং ব্যবসা কিন্তু আপনাকে একটা লাইফ লেসনও দেয়, ঠিক আছে। সো আমি মনে করছি একটা প্রথম একটা কেরিয়ার ডেভেলপ করি, এবং যেহেতু বাবা রাজনীতি ছিলেন, আমি প্রথম দিকে মনে হচ্ছে হয়তো রাজনীতি আমি ব্যবসা দিয়ে শুরু করি, এবং রাজনীতিতে অনেক পরে আসা, এবং রাজনীতিও খুব ধীরে ধীরেই আসা, এবং রাজনীতিও শিখে শিখেই আসা। কিন্তু ব্যবসা যেমন শিখে শিখে ব্যবসায় আমি একটা পর্যায়ে আসতে পেরেছি, রাজনীতি কিন্তু শিখে শিখে আসা, এখনও শিখছি। এভরিডে ইজ লার্নিং, মানে ডে টু লার্ন। আপনার বাবা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রখ্যাত একজন রাজনীতিবিদ, সরকারের সাথেও এখন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করছেন। এই যে বাবার পরিচয়, আপনার রাজনীতি অথবা ব্যবসায়িক কর্মকাণ্ড, বাড়তি প্রত্যাশা, চাপ অথবা সুবিধা, কোনটা ফিল করেন? চাপ একটা ভাবে হচ্ছে কি, ধরেন আমার নিজের যে একটা আইডেন্টিটি, হ্যাঁ, আমার নিজের একটা স্বকীয়তা, নিজের একটা সত্তা সৃষ্টি করাটা কিন্তু ইজি না। হ্যাঁ, যেহেতু উনি একজন ন্যাশনাল ফিগার, জাতীয় রাজনীতিতে উনি আছেন, চাপ যদি মনে করেন চাপ তাহলে চাপ, আর এটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেন তাহলে চ্যালেঞ্জ। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই। আমি মনে করি আমার নিজের রাজনীতি থাকবে, নিজের কিছু চিন্তাভাবনা থাকবে, আমি নিজে একজন মানুষ, আমার নিজে কিছু চিন্তাভাবনা আছে, নিজে কিছু স্বকীয়তা আছে, ইন্ডিভিজুয়ালিজম আছে, আইডেন্টিটি আছে। সো আমার কাজ হলো আমি আমার কাজের মাধ্যমে আমার নিজের আইডেন্টিটিকে ফুটে তোলা, সেটা ব্যবসায় হোক, সেটা রাজনীতিতে হোক। যেটা আমি আমার কথাগুলো বলি, আমার চিন্তাধারা যেগুলো আছে এগুলো সামনে নিয়ে আসি। এবং রাজনীতিতে লেগেসি অবশ্যই সহযোগিতা করে না সেটা না, তার পরিচয় অবশ্যই আমার সহযোগিতা করে। আমার রাজনীতিতে এন্ট্রিটা তো তার পরিচয়ের মাধ্যমেই, অবশ্যই আমার সহযোগিতা করেছে, কিন্তু ধরে রাখাটা সবচেয়ে কঠিন। আপনার একটা পারিবারিক রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু আপনি ভুলে যাওয়া চলবে যে আপনি ইউ আর অলসো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ইউ আর পার্ট অফ দ্যাট লেগেসি, বাট আপনি একটা ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল। সো এই ইন্ডিভিজুয়ালিজমটাকে সামনে নিয়ে আসা এবং সৎভাবে কাজ করা, পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই। এনি প্রফেশন, আপনার আইডেন্টিটি যাই হোক, যেটা বললাম আপনাকে সহযোগিতা করবে, কিন্তু পরিশ্রমটা আপনার করতে হবে, এবং কোনো কাজের পরিশ্রমে কোনো শর্টকাট নেই। আপনি যদি সাকসেসফুল হতে চান আপনার পরিশ্রম করতে হবে এবং এভরিডে শিখতে হবে। আর একটা হলো নিজের ইগোটাকে ম্যানেজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি অল্প কিছু জিনিস অ্যাচিভ করে, আপনি যদি মনে করেন আমি আজকে অনেক কিছু অ্যাচিভ করে ফেললাম, তাহলে কিন্তু বিগ প্রবলেম, তখন শেখাটা আপনি বন্ধ করে দেবেন, কারণ তখন আপনি নিজেকেই অনেক বড় ভাবা শুরু করবেন। কাজে রাজনীতি বলেন, ব্যবসা বলেন, ইগোর কোনো জায়গা নেই। এভরিডে ইজ আ ডে টু লার্ন, এভরিডে ইজ এ নিউ ডে, এবং আপনি শিখবেন, শিখে আপনি এগিয়ে যাবেন। একটা জিনিস আপনি রিয়েলাইজ করতে হবে, আপনি যে ভুলটা একবার করেছেন সেটা যেন দ্বিতীয়বার আপনি না করেন, ওটা যেন আপনি শিখেন। এটা হলো মূল জিনিস। ভুল আপনি করবেন, ব্যবসাতে আপনি ভুল করবেন, রাজনীতিতে আপনি ভুল করবেন, আপনি ভুলকে আবার ভয় পেলে চলবে না, ভুল থেকে শিখতে হবে, সেটা হলো মূল জিনিস। তরুণ উদ্যোক্তাদের চ্যালেঞ্জ এবং সরকারের উন্নয়ন পলিসি নিয়ে কথা বলবো, ঘুরে আসছি ছোট্ট একটা বিরতি পরে। দর্শক, ভায়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্প, পাওয়ার্ড বাই ভায়া হোটেল। ছোট্ট একটা বিরতি পরে ফিরে আসছি আমরা অনুষ্ঠানে। দর্শক, আবারও স্বাগত ভায়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্প, পাওয়ার্ড বাই ভায়া হোটেল অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমাদের তরুণ উদ্যোক্তার সাথে। আমরা যেটা দেখছি যে দেশের বাইরে গিয়ে একটা প্রজন্ম পড়ালেখা করতে যায়, তারা গিয়ে সেখানে সেটেলড হয়ে যায়। দেশের বাইরে গিয়ে সেটেলড হওয়ার একটা সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে আসলেন, সেই সাথে উদ্যোক্তা হলেন। দেশের বিদ্যমান ব্যবসায়িক পরিবেশে উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাকে একটু কঠিন না? অবশ্যই কঠিন, সবার জন্য তো এটা সহজ না, টু বি অনেস্ট। এবং বাংলাদেশের যে এখন যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম আছে অর্থাৎ বিজনেস ইকোসিস্টেম আছে, এটা কিন্তু পুরোপুরি ব্যবসা বান্ধব না, অনেক প্রতিবন্ধকতা আছে, এগুলোকে আপনার মোকাবেলা করতে হবে। এবং সরকারেরও এখানে চিন্তাভাবনা অনেক জায়গা আছে, পলিসি ডেভেলপ করা, একটা অ্যাপ্রোচ ডেভেলপ করা যে এটাকে আমরা কীভাবে মোকাবেলা করব। তো বিগেস্ট প্রবলেম হলো আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন লেয়ারে, এবং বাংলাদেশে দেখবেন আপনার একটা ওভার রেগুলেশনের একটা টেন্ডেন্সি আছে, ওভার রেগুলেশন হয় সব জায়গায়, ঠিক আছে, যেখানে অনেকে কিন্তু ডিসকারেজ হয়ে যায় ব্যবসা করতে গেলে। ধরুন আপনি যে একটা জায়গায় ব্যবসা শুরু করবেন, কোম্পানি ফর্মেশন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইসেন্সিংগুলো করতে করতে দেখবেন 1 বছর লেগে যায় অনেক ক্ষেত্রে, অত 5 মাস 6 মাস একটা লম্বা সময় লেগে যায়। সো এত সময় তো কেউ অপেক্ষা করবে না, সবাই চাইবে যে আমি স্বাচ্ছন্দ্যে সহজে ব্যবসাটা শুরু করতে পারি। সো আপনার তো ওই ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। সো এখানে আপনার আমি মনে করি ডিরেগুলেশন ছাড়া কোনো উপায় নেই। এই যে আপনার যে লেয়ারগুলো, আমরা লেয়ারগুলোকে কমিয়ে আনতে হবে, মানুষের এক্সপিরিয়েন্সটাকে ইজি করতে হবে, সহজ করতে হবে। কারণ
একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিক যদি সে উদ্যোক্তা হতে ব্যবসা তাকে সেই সহযোগিতা করা, হ্যাঁ, তার কাজটাকে আরও কঠিন করে ফেলা না। কিন্তু রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে নাগরিককে তার কাজটা সহজ করে দেওয়া, আর কঠিন করে দেওয়া না, সেটা ব্যবসা হোক আর যাই হোক। মানে একটা রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব না যে নাগরিকরা বিভিন্ন টেবিলে দৌড়াবে, তাকে তারা যেন আমলাতান্ত্রিক জটিলতা যেটা আছে, এই যে এইটা যে বিশেষ সাইকেলটার মধ্যে তারা যেন আটকে না যায়, তারা সহজে ব্যবসা করতে পারে। সো আপনার ওই এনভায়রনমেন্টটা ডেভেলপ করতে হচ্ছে, এই জন্য ডিরেগুলেশন ইজ আ মাস্ট। আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আপনাকে দিতে হবে, এটা হয় গ্যাস বলেন, রোডস অ্যান্ড হাইওয়েজ বলেন, আপনার কানেকশন মানে কানেক্টিভিটি বলেন, সব কিছু মিলে কিন্তু আপনাকে একটা সাউন্ড, একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট আপনার দিতে হবে ব্যবসার জন্য। আমরা রাজনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি, কিন্তু অর্থনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি না। সো আমরা একটা কথা বলছি ডেমোক্রেটাইজেশন ইকোনমি। অর্থনীতিতে গণতন্ত্রের চর্চা থাকতে হবে, যেখানে কোনো বৈষম্য না থাকে, সকলেই যেন ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে এবং সকলের যেন সমান সুযোগ থাকে অর্থনীতিতে পার্টিসিপেট করার জন্য। ব্যবসা করা বলেন, উদ্যোক্তা হওয়া বলেন, তারা যেন সকলেই পারে, সকলের সমান সুযোগটা পায়। এটা যেন একটা গুটি কয়েক মানুষের হাতে যেন কুক্ষিগত না হয়ে যায়। এই যে ব্যবসা বান্ধব নয় আমাদের বিদ্যমান পরিবেশ, এরকম পরিবেশ নেই বিএনপি সরকার যে ঘোষণা দিল যে এখন যে $460 বিলিয়ন অর্থনীতি সেটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর, সেটা কি স্বপ্নটা অনেক বড় হয়ে গেল না? দেখেন, আপনার স্বপ্ন দেখতে বড় স্বপ্ন দেখতে হবে। আপনি যদি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনার অ্যাসপিরেশনাল হতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন, আমরা একটা কথা $1 ট্রিলিয়ন ইকোনমি যে কথা বলছি, এখানে কিন্তু আমাদের বিগেস্ট ফোকাস হচ্ছে কর্মসংস্থান। এখানে আমাদের বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জব ক্রিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। বাংলাদেশে কিন্তু বেকারত্ব একটা বিশাল সমস্যা। এখন আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চান, আপনার কিন্তু আগের যে ইকোনমিক মডেল, যেটা অ্যাকচুয়ালি একটা ডেট বেস ইকোনমিক মডেল, মানে ঋণ ভিত্তিক ইকোনমিক মডেল এবং টাকা ছাপিয়ে ইকোনমিকে চালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, ইভেনচুয়ালি আমাদের এই মডেল থেকে সরে আসতে হবে। আমাদের যেতে হবে একটা ইনভেস্টমেন্ট বেসড ইকোনমির দিকে, যেটা বিনিয়োগ বান্ধব একটা ইকোনমি, অর্থাৎ বিনিয়োগ ভিত্তিক একটা ইকোনমি। কারণ আপনি যখন বিনিয়োগ আসবে বাংলাদেশে, এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট হোক অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হোক, বিনিয়োগ যখন ইকোনমিতে ঢুকবে তখন একটা মাল্টিপ্লায়ার ক্রিয়েট হয়, তখন কর্মসংস্থান সৃষ্টি হয়। সো বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন সেক্টরগুলো আপনার উঠে আসবে। আমরা এখন দেখবেন দুটো সেক্টর উপর নির্ভরশীল, একটা হচ্ছে আরএমজি, একটা হচ্ছে কি রেমিটেন্সেস। কিন্তু আমাদের এই দুটো সেক্টর উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আপনার ইভেনচুয়ালি আপনার সেক্টরগুলোকে ডাইভার্সিফাই করতে হবে, নতুন নতুন সেক্টর উন্মোচন করতে হবে। অ্যান্ড দ্যার ইজ হিউজ অপরচুনিটি। একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, গতানুগতিক চিন্তা করা হবে না। কাজেই যদি আমরা সেক্টরাল ডাইভার্সিফিকেশনটা করতে পারি, নতুন নতুন সেক্টর উন্মোচন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখেন আমরা স্কিল ডেভেলপমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনার নতুন সেক্টর উন্মোচন হবে, কিন্তু আপনার ম্যান পাওয়ার লাগবে সেক্টরগুলোর জন্য। অ্যাট দ্য সেম টাইম স্কিল ডেভেলপমেন্ট আমাদের ফোকাস করবে, যারা আমাদের তরুণ প্রজন্ম অথবা যারা ভবিষ্যতে দেশটাকে লিড করবে, তাদেরকে যেন ট্রেন করতে পারে বিভিন্ন স্কিলসে। নতুন কর্মসংস্থান তৈরি, অর্থনীতির গতি প্রবাহ বাড়ানো। আপনার বক্তব্যের মধ্যেও বিষয়টা উঠে এলো যে আমলাতান্ত্রিক জটিলতা। তো বিদ্যমানে এই আমলাতান্ত্রিক কাঠামো নিয়ে সরকার এত বড় ভীষণ বাস্তবায়ন করবে কিভাবে? আমলাতান্ত্রিক জটিলতা মোটামুটি সব দেশে আছে। এটা দেখতে হবে কোন লেয়ারে আছে, কোন লেভেলে আছে, এটার মানে বেসিক্যালি ম্যাগনিটিউডটা কী আছে। আমাদের দেশে যেটা করতে হয়, যেটা বললাম, একটা টেন্ডেন্সি থেকে ওভার রেগুলেশনের। সো এইটার একটা মাইন্ডসেটের বিষয় আছে, আর সরকারের কিছু কঠিন ডিসিশনের কথাও বিষয় আছে। অনেক ক্ষেত্রে আপনার তো সবার আগে চিন্তা করতে হবে নাগরিক সুবিধার কথা। নাগরিক সুবিধার কথা চিন্তা করে আপনার আগাতে হবে। সো এই জন্য আমি ডিরেগুলেশনের কথা বলছি। ডিরেগুলেশন আপনি একদিনে করতে পারবেন না, ধীরে ধীরে করবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হবে, ধরেন আপনার অনেক ক্ষেত্রে ডিজিটাইজেশনের প্রসেস হবে, অনেক জায়গায় আপনার ক্যাপাসিটি বিল্ডিং দরকার হবে, সেগুলোকে আপনার ধীরে ধীরে করতে হবে। সো ক্যাপাসিটি বিল্ডিং আপনার করতে হবে, তারপর আপনার গ্র্যাজুয়ালি আপনার ডিজিটাইজেশনও করতে হবে গ্র্যাজুয়ালি, যেন মানুষের বেসিক্যালি এভরিডে যে সার্ভিস যেগুলো চায় মানুষ, সেগুলো যেন তারা সহজে পায়, ঠিক আছে। এখন যদি একটা সার্ভিস পেতে হলে মানুষের ডেস্কে দৌড়াতে হয় আসবে, আমি ব্যবসার কথা বলছি, জেনারেল একটা সার্ভিস কথা, সেটাও যদি করতে হয়, তাহলে তো মানুষ তো বেসিক্যালি অ্যাট দ্যাট পয়েন্ট মানুষের জীবনের মান তো উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চান, তাদের এক্সপিরিয়েন্সটাকে ইজি করতে হবে, তাহলে তারা ব্যবসার দিকে মনোনিবেশটা বেশি করে। কারণ ব্যবসার ফোকাসটা তার হচ্ছে ব্যবসা চালানো, নতুনভাবে আইডিয়া এবং ব্যবসা। সে যখন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে জড়িয়ে যায়, তখন তার ব্যবসার ফোকাসটা কিন্তু ওভাবে থাকে না। সে প্রথম অনেক সময় চলে যায় এই বিষয়গুলোকে ট্যাকেল করতে তার অনেক এনার্জি ক্ষয় হয়, সময় নষ্ট হয়। সেটা না করে সে যদি আপনি যখনই তাকে সহজ করে দেবেন, আপনি গ্র্যাজুয়ালি সে কিন্তু তখন ব্যবসাটায় ফোকাস করতে হবে, নতুন আইডিয়া, এবং সে একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে ব্যবসা করবে।
এবং তখন তার বেশিরভাগ ফোকাস ওই ট্রাবল শুটিংয়ের দিকে থাকবে না, ব্যবসাটাকে কেমন চালা যায়, নতুন আইডিয়া কেমন করা যায়, ব্যবসাটাকে আরও প্রসারিত করা যায় সেটা নিয়ে সে চিন্তা করবে। এটা হলো মূল জিনিস। যেমন আমরা একটা কথা বলছি, আমরা বিডার কথা বলছি যে বিডাকে আরও এফিশিয়েন্ট করতে হবে। বিডাকে কেমনি এফিশিয়েন্ট করতে হবে, বিডাকে প্রথমে আপনার একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে কিন্তু একটা সলিউশন দিতে হবে, যেখানে যারাই ইনভেস্টার আসবে, বিদেশি ইনভেস্টার, তারা যেন বিডায় গিয়ে সকল সমস্যার সমাধান বিডা থেকেই পায়। হ্যাঁ, বিডাকে আপনার একটা লিগালি বাইন্ডিং এজেন্সি করতে হবে, যাতে বিডাতে যাওয়ার পর তার জন্য ওই ওয়ার্ক পারমিটের জন্য এনএসআই অফিস, ডিজিএফআই অফিস, তারপরে অমুক আরজিএসসিতে যাও, ব্যাংকে যাও, বিভিন্ন অফিসে যেন দৌড়াতে না হয়। তখন বিডার রেসপন্সিবিলিটি হবে একজনকে অ্যাসাইন করে দেওয়া, যাওয়া ইনভেস্টারের সব পুরো কাজটাকে তারা করে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিবে যে না, তোমরা ব্যবসা স্মুথলি শুরু করতে পারো। ছোটবেলায় ক্যারিয়ার নিয়ে কেমন স্বপ্ন ছিল? আমি যখন 10-12 বছর বয়স, তখন স্পোর্টসম্যান হতে পারলে খুব ভালো হতো, খেলোয়াড় হতে পারতাম, সারাদিন খেলাধুলা করতাম। মাঝখানে চিন্তা করতাম একটা সময় যে একটা স্কুলের টিচার হতে পারতাম, খুব ভালো হতো, জীবনে নির্ঝঞ্ঝাট জীবন, স্কুলে টিচিং করতাম। হ্যাঁ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা এসছে। ব্যবসা করব এটা মোটামুটি একটা সময় থেকে আমি নির্ধারিত হয়েছিল যে ব্যবসা করব, ঠিক আছে। রাজনীতিতে আসাটা যেটা বললাম, অনেকটাই কিন্তু সময়ের তাগিদে চলে আসা, ওই সময়ে যে আমার দায়বদ্ধতা থেকে চলে আসা, ঠিক আছে। এবং আমার মনে হয়েছে না, ব্যবসা থেকে রাজনীতি ইজ গুড ট্রানজিশন, কারণ আপনি যখন নিজের একটা কেরিয়ার একটা জায়গায় ডেভেলপ করবেন, তখন আপনি অনেক কিছু শিখবেন, তখন আপনি রাজনীতিতে অনেক কিছু দিতে পারবেন। যেটা বলো, আমি কিন্তু রাজনীতি কিন্তু আমি দিতে এসেছি, নিতে আসি নাই, কারণ রাজনীতি থেকে আমার এখন নেওয়ার আর কিছু নেই। রাজনীতি করার মূল কারণ হচ্ছে আমি কিছু দিতে পারি, কারণ এই দেশ যেটা বললাম আমাদেরকে সব কিছু দিয়েছে। সো এখন আমাদের কাজ হলো এই দেশকে দেওয়া। জনাব ইসরাফিল খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের প্রতি দায়িত্ববোধ, দায়বদ্ধতার যে দর্শন আপনি শোনালেন, আপনার মতো এরকম দর্শন আমাদের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের গতিশীল উদ্যোগে আমাদের অর্থনীতির প্রসার আরও বাড়ুক, নতুন কর্মসংস্থান তৈরি হোক, দেশের উত্তরোত্তর সমৃদ্ধি হোক, আমাদের প্রত্যাশাও এটুকুই। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্প, পাওয়ার বাই ভাইয়া হোটেল, আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।